তরঙ্গের উচ্চ মূল্যের কারণে 4Gতেও মিলবে না পূর্ণ সুবিধা। শুধু রাজস্ব আদায়কে গুরুত্ব দিলে অধরাই থেকে যাবে স্বপ্ন, আশঙ্কা বিশেষজ্ঞদের। রংপুরের সাথে রাজধানীর রেল যোগাযোগের বেহাল দশায় ক্ষোভ। 18 মার্চের মধ্যে ট্রেনের সংখ্যা না বাড়ালে অবরোধের ঘোষণা। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু যমুনা ইকো পার্ক এখন জেলার প্রধান বিনোদন কেন্দ্র। বিভিন্ন অব্যবস্থাপনার অভিযোগ। প্রশাসনের সহযোগিতায় চাঁদপুরের হাজীগঞ্জে গৃহহীনদের বসত ঘর নির্মাণ করে দিচ্ছেন বিত্তশালীরা। সরকারি অর্থায়নের উদ্যোগ। এবং শতরঙে বোনা স্বপ্নে উদযাপিত হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। রাজধানী সহ সারা দেশে বেড়েছে ফুলের বেচাবিক্রি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। তরঙ্গের উচ্চ মূল্যের কারণে 3Gর পূর্ণ সুবিধা পায়নি দেশের ইন্টারনেট ব্যবহারকারীরা। দৃশ্যপট বদলাবে না 4Gর ক্ষেত্রেও, এমন মত মোবাইল ফোন অপারেটরদের। তাদের দাবি যাচাই বাছাই ছাড়াই শুধু রাজস্ব আদায়কে গুরুত্ব দিয়েই 4G চালু করতে যাচ্ছে সরকার। এদিকে ব্যবহারকারী বৃদ্ধির পাশাপাশি সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট প্যাকেজ প্রদান নিশ্চিত করা না গেলে অধরাই থাকবে 4Gর স্বপ্ন, এমন আশঙ্কা বিশেষজ্ঞদের। জুবায়ের ফয়সালের রিপোর্ট। বিশাল সাইজের একটি ওয়েব ফাইল ডাউনলোড কিংবা বাধাহীন ব্রাউজিং সুবিধা, এসব সমস্যার সমাধান হয়তো 4Gতে মিলবে, কিন্তু খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগই বা কই। কারণ 2012 সালে চালুর পর এখন পর্যন্ত দেশের মোট জনসংখ্যার মাত্র 17% মানুষকে 3G সুবিধায় আনতে পেরেছেন অপারেটররা। প্রায় 70% মানুষই ব্যবহার করছে স্বল্প গতির 2G নেটওয়ার্ক। অপারেটররা বলছেন উচ্চ মূল্যের কারণে প্রয়োজনীয় তরঙ্গ কিনতে পারছেন না তারা, ফলে সরকারের কাছে অবিকৃত থেকে যাচ্ছে তরঙ্গের বেশিরভাগ। প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রাহকরা। 3G সময় যেমন পর্যাপ্ত পরিমাণ তরঙ্গ কিনতে পারেনি অপারেটররা, এবারও সেটা পারেনি। গ্রাহক সংখ্যা বাড়ছে কিন্তু কোয়ালিটি অফ সার্ভিস ডেলিভার করতে পারছে না। সরকারের রাজস্ব আদায় হলো, এটা নিয়ে সন্তুষ্ট না হওয়া, তার পাশাপাশি অপারেটরের সক্ষমতা অর্জন এবং গ্রাহকের সেবা নিশ্চিত করা, এই তিনটা জিনিসকে যদি আমরা একভাবে দেখি তাহলে কিন্তু আমার ইকুয়েশনটা ঠিক মতো হয়। তবে পার্শ্ববর্তী দেশগুলোর দিকে তাকালে দেখা যায় ভারতে 4G ব্যবহার করছে দেশটির প্রায় 30% মানুষ। শ্রীলঙ্কায় এ সংখ্যা 38%, মালয়েশিয়া আর সিঙ্গাপুরে তা অতিক্রম করেছে প্রায় 50%। অথচ নানামুখী উদ্যোগের পরও দক্ষিণ এশিয়ায় 4G চালুর ক্ষেত্রে সবার পেছনে বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন 4Gর পূর্ণ সুবিধা পেতে অপারেটরদের বের হতে হবে কিলোবাইট আর মেগাবাইটের সীমাবদ্ধতা থেকে। নিশ্চিত করতে হবে সাশ্রয়ী মূল্যে আনলিমিটেড ডেটা প্রদান। 3G কিন্তু এখনো সারা দেশে সব জায়গায় পাওয়া যায় না, ইভেন ঢাকা শহরে সব জায়গায় 3G অ্যাভেলেবল না। 4Gকে যদি প্রপারলি রোল আউট করা যায় তাহলে দেশের মানুষের ইন্টারনেট এক্সপিরিয়েন্স একটা চেঞ্জ আসবে। আনলিমিটেড ইন্টারনেটের যে কনসেপ্টের বাইরে যারা 4G ডিপ্লয় করে তাদের এখানে আছে, যারা ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রে আমরা যেটা দেখি 4G যদি সে ধরনের কোনো প্যাকেজ নিয়ে মোবাইল অপারেটররা আসে বা রেগুলেটর যদি সেটাকে পারসিউ করে তাহলে আসলে আমাদের ইন্টারনেট এক্সপিরিয়েন্সে একটা বড় পরিবর্তন আসবে। সরকারি হিসেবে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় 6 কোটি। যদিও বিশ্বব্যাংকের মতে বাংলাদেশে অফলাইনে থাকা জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 15 কোটি, যা মোট জনসংখ্যার 90%-এরও বেশি। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। চলতি মাসের 19 তারিখের পর থেকেই প্রাথমিকভাবে দেশের নির্দিষ্ট কিছু জায়গায় 4G প্রযুক্তি চালু করবে বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল পোলিও। তিনি জানান, প্রযুক্তি নিরপেক্ষ স্পেকট্রামের সঙ্গে নতুন স্পেকট্রাম যোগ হয় দেশের সবচেয়ে আধুনিক নেটওয়ার্কের মাধ্যমে 4G সেবা দিতে পারবে গ্রামীণফোন। এ সময় নেটওয়ার্কের আধুনিকায়নের মাধ্যমে গ্রাহকদের সব ধরনের ভোগান্তি থেকেও মুক্তি দিতে অঙ্গীকার করেন প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা। এদিকে ৩,৮৪৩ কোটি টাকায় দুটি মোবাইল অপারেটরকে 4G তরঙ্গ বরাদ্দ দিয়েছে বিটিআরসি। এর মধ্যে বাংলালিংক 2 ব্যান্ডের 10.6 মেগাহার্জ এবং গ্রামীণফোন কিনেছে 5 মেগাহার্জ। গতকাল নিলামে বরাদ্দ দেওয়া হয়। এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানিয়েছেন, গ্রাহক সেবা নিশ্চিত করতে কঠোর অবস্থানে থাকবে সরকার। তবে বিশ্লেষকরা বলছেন, 4G সেবার সুফল গ্রাহকদের কাছে পৌঁছে দিতে হিমশিম খেতে হবে মোবাইল অপারেটরদের।
2013 সালে 3G চালুর 4 বছর পর চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা 4G চালুর উদ্যোগ নিল সরকার। এরই অংশ হিসাবে রাজধানীর ঢাকা ক্লাবে শুরু হয় তরঙ্গ বরাদ্দের নিলাম, যেখানে গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটক এই 4টি অপারেটরের অংশ নেয়ার কথা থাকলেও নিলামে অংশ নেয় গ্রামীণফোন ও বাংলালিংক। মোট 4টি ভাগে অনুষ্ঠিত নিলামে 2 ধাপে 10.6 মেগাহার্জ তরঙ্গ কেনে বাংলালিংক আর গ্রামীণফোন কেনে 5 মেগাহার্জ। তৃতীয় দফায় 900 মেগাহার্জ ব্যান্ডের নিলামে অংশ নেয়নি কেউই। নিলাম শেষে বিটিআরসি চেয়ারম্যান জানান 4G থেকে 11,000 কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। তবে মাত্র 2টি অপারেটর নিলামে অংশ নেওয়ায় 4Gর বরাদ্দকৃত তরঙ্গের মাত্র 1/3 বিক্রি হয়েছে। অকশন প্লাস্টিক নিউট্রালিটি দুইটা মিলে আমাদের বাংলাদেশের কোষাগারে এ পর্যন্ত 5,268 কোটি টাকার মতো এসেছে। সংশ্লিষ্টরা বলছেন 4G চালু হলে ইন্টারনেটের গতি 3Gর চেয়ে 10 গুণ বৃদ্ধি পাবে। তবে কাঙ্ক্ষিত সেবা পাওয়া নিয়ে সংশয়ে গ্রাহকরা। 4G আসাতে আসলে সুবিধা আসলে বা প্রপার যদি সেভাবে মেনটেনেন্স করা হয় তাহলে হয়তো ভালো হবে, বাট সেটা কতটুকু হবে সেটা নিয়ে আসলে আমরা চিন্তিত। 3Gটা আমাদের আগে কমপ্লিট করতে হবে ভালোভাবে, তারপর আমরা 4Gর দিকে হাত বাড়াবো, এটাই আমাদের করা উচিত। 3G সেবা চালু করতে 32,000 কোটি টাকা বিনিয়োগ করেছে মুঠোফোন অপারেটরগুলো। বিনিয়োগের বড় অংশ এখনো হাতে পাননি তারা। এ অবস্থায় 4G সেবা গ্রাহকের কাছে পৌঁছে দেয়া চ্যালেঞ্জ হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। 4G কিন্তু কম্পারেটিভলি ইজি, যেহেতু রেডিও খুব কুইক ডিপ্লয়মেন্ট সম্ভব, বাট সেখানে কমার্শিয়াল ব্যাপারটা দেখতে হবে যে 4G গ্রাহক কতটা পাওয়া যাবে, সেই এক চ্যালেঞ্জের একটা জায়গা আছে। সেক্ষেত্রে যদি 4G রোলআউটটা খুব দ্রুত খুব সাথে ছড়িয়ে যায় তাহলে দেশের মানুষের ইন্টারনেট এক্সপিরিয়েন্স একটা চেঞ্জ আসবে। বাট সেটা ডিপেন্ড করবে আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় হবে, সেটা হচ্ছে প্যাকেজিংটা কিভাবে হবে। যদিও কাঙ্ক্ষিত গ্রাহক সেবা নিশ্চিতের ব্যাপারে সরকারের কঠোর মনোভাবের কথা জানালেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী। মালয়েশিয়ার মতন দেশের চাইতে 15 গুণ গ্রাহক থাকবে এবং আপনি স্পেকট্রাম কিনবেন না, কোয়ালিটি দেবেন না। আমরা এই দেশের মানুষ অর্থ দিয়ে আপনাদের সেবা গ্রহণ করার জন্য কোনো রকম কার্পণ্য করি না, কিন্তু সেবার ক্ষেত্রে ত্রুটি থাকবে, এটি গ্রহণযোগ্য না। বিটিআরসি জানিয়েছে আগামী সপ্তাহ থেকে অপারেটরদের মাঝে 4Gর লাইসেন্স বিতরণ করা হবে। আর আসছে মার্চ থেকেই দেশে 4G সেবা চালু হওয়ার আশা করছে সংস্থাটি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্ব ঘোষিত অনশন কর্মসূচি শুরু করেছে বিএনপির নেতাকর্মীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল 10টায় শুরু হয় কর্মসূচি, চলবে বিকেল 4টা পর্যন্ত। নির্দিষ্ট সময়ের আগেই প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মীদের সাথে 20 দলের নেতারাও অংশ নিচ্ছেন। এদিকে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গত 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত। এছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ 5 আসামিকে একই মামলায় 10 বছর করে কারাদণ্ড এবং 2,10,00,000 টাকা জরিমানা করেন আদালত। এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে আছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুমন, সবুজ, সকাল 10টা থেকেই কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে যে অনশন কর্মসূচি ডাক দেওয়া হয়েছিল গতকাল, সেটি আজকে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে শুরু হয়েছে। এখানে দলের শীর্ষ নেতারা রয়েছেন, পাশাপাশি কর্মী সমর্থকরা রয়েছেন। সকাল 9টার আগে থেকেই কিন্তু এখানে দলীয় নেতাকর্মী সমর্থকরা আসতে থাকেন এবং 10টার দিকে এটি আনুষ্ঠানিকভাবে এই অনশন কর্মসূচি এখানে শুরু হয়। এখানে কথা বলছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। তারা কিন্তু বারবার এখান থেকে বলছেন যে তাদের যে এই কর্মসূচি, তাদের নেত্রীর মুক্তির দাবিতে, সেই কর্মসূচি থেকে কোনো ধরনের যেন বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেজন্য এখানে উপস্থিত যে কর্মী সমর্থক যারা রয়েছেন বারবার তারা মাইকে সেই বিষয়টি স্মরণ করিয়ে দিচ্ছেন। পাশাপাশি পুলিশ সদস্যরা রয়েছেন এখানে, রাস্তার এক পাশ দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন তারা।
আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রেস ক্লাবের সামনের একপাশের রাস্তা মোটামুটি পুরোটাই ভরে গেছে দলীয় নেতাকর্মী সমর্থক দিয়ে। সে কারণেই একপাশের একটি লেন দিয়ে যানবাহন চলাচল করছে। আর এখানে বিএনপির পাশাপাশি 20 দলীয় যে জোট, বিএনপির নেতৃত্বাধীন সেই জোটের নেতাকর্মী সমর্থকরাও রয়েছেন। জোটের শীর্ষ নেতাদের কয়েকজনকে আমরা এখানে দেখেছি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে কথা বলবেন, পাশাপাশি আরও স্ট্যান্ডিং কমিটির সদস্যরা রয়েছেন। এখানে মওদুদ আহমদকে দেখেছি, পাশাপাশি আমির খসরু মোহাম্মদ চৌধুরীকে দেখেছি, নজরুল ইসলাম খানকে দেখেছি। তারা সবাই কিন্তু দলের স্থায়ী কমিটির সদস্য। এর পাশাপাশি এই ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকার ওয়ার্ড থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা কিন্তু এখানে রয়েছেন। পুলিশের সঙ্গে আমরা কথা বলেছি, পুলিশ বলছেন যে এখানে কোনো ধরনের যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই কারণে তারা এখানে শক্ত অবস্থানে রয়েছেন এবং এখানে এই কর্মসূচিতে তাদের পক্ষ থেকে কোনো ধরনের বাধা দেওয়া হবে না। তারা শুধু এখানে রয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেটি দেখার জন্য। এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখান থেকে কিন্তু আগামীকাল বা এর পরবর্তীতে কি ধরনের কর্মসূচি দেওয়া হবে এখান থেকেই সেই ঘোষণাটি আসবে বলে বিএনপির শীর্ষ নেতারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। সবুজ। দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি নেতা কর্মীরা অনশন কর্মসূচি পালন করছেন, সেই খবর জানাচ্ছিলেন রিপোর্টার সালাউদ্দিন সুমন। বিভাগীয় সদর আর সিটি কর্পোরেশনে উন্নীত হয়েছে, গুরুত্ব বেড়েছে রংপুরের, কিন্তু রেলের ক্ষেত্রে হয়েছে অবনতি। দুটি আন্তনগর সহ 14টি ট্রেন বন্ধ হয়েছে বিভিন্ন সময়ে, এতে সড়ক পথে বেড়েছে অস্বাভাবিক চাপ। রাজধানী ঢাকার সঙ্গে কোনো রকমে চলছে একটি ট্রেন, দীর্ঘ আন্দোলন চলছে আরেকটির জন্য, আর না পেয়ে ক্ষোভ বাড়ছে মানুষের। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। রাজধানী ঢাকার সঙ্গে রংপুরের মানুষের রেলপথে যোগাযোগে সবেধন নীলমণি আন্তনগর ট্রেনটি 10 ঘন্টা পর্যন্ত বিলম্বে বিপর্যস্ত শিডিউল, কয়েকটি বগি নিয়ে কোনো রকমে টেনে টুনে চলছে নাম তার রংপুর এক্সপ্রেস। এই ট্রেন 6:30 7টার সময় ট্রেন আসে, কিন্তু সেই ট্রেন 2টার সময় আসে। ভোরবেলা হয়, দুটো যাত্রী আসতে ট্রেনে যাবে, 80 তো স্টেশনে থাকতে পারবে না। টিকিট পাওয়া যায় না, টিকিটের স্বল্পতা, যেহেতু বগি কম, ট্রেনে বসলে পড়ে যায়, গ্লাস এই যে জানলাগুলো নিচে নামে যাচ্ছে, এতে সবগুলো একই অবস্থা। বারবার সরকার ও ঊর্ধ্বতন পর্যায় থেকে আশ্বাস দিয়ে আন্দোলন দমিয়ে রাখা হলেও দাবি পূরণ হয়নি। তাই এবার আলটিমেটাম, 18 মার্চের মধ্যে দাবি মানা না হলে পরদিন অবরোধ। দিবাকালীন রেল যোগাযোগ অবশ্যই থাকতে হবে। ট্রেনের জন্য আমাদের বারবার আন্দোলন কেন করতে হয়? আমরা এই দাবি চালিয়ে যাব যতক্ষণ আমাদের এই দাবি না মানে। 19 মার্চ আমরা রংপুর রেলপথ অবরোধ এবং ঘেরার মাধ্যমে আমাদের দাবি আদায় আমরা বাধ্য করব। আরও ট্রেনের চাহিদা স্বীকার করলেও নতুন কোনো ট্রেন চালুর খবর জানা নেই স্থানীয় রেল কর্মকর্তার। রেলের কোনো সিদ্ধান্ত আছে কিনা খুব শীঘ্র এরকম কোনো ট্রেন দেওয়ার এরকম কোনো তথ্য আমার কাছে আপাতত নাই। নগরীর আশপাশ দিয়ে এখনও 7টি আন্তনগর ট্রেন চলাচল করে দেশের বিভিন্ন প্রান্তে, কিন্তু কোনোটাই উঁকি দেয় না এই শহরে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। ক্ষুধা ও দারিদ্র্য দূর করতে উন্নয়নশীল দেশগুলোতে গ্রামীণ অর্থনীতির টেকসই ভিত জরুরি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়ন সহযোগীদের আরও বেশি বিনিয়োগ নিয়ে উন্নয়নশীল দেশগুলোর পাশে দাঁড়াতে হবে। মঙ্গলবার সকালে ইতালির রোমে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদের 41তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে একথা বলেন শেখ হাসিনা। তিনি বলেন, আগামীতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার। তাই উন্নয়ন সহযোগীদের আরও বেশি বিনিয়োগ প্রয়োজন। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল বা ইফাদ এর 40তম বর্ষপূর্তি উপলক্ষে এবছর ইতালির রোমে সংস্থাটির সদর দপ্তরে গভর্নিং কাউন্সিলের 41তম অধিবেশন বসেছে। কৃষি খাতে অর্থায়ন ও উন্নয়নে জাতিসংঘের বিশেষায়িত এই সংস্থার চলতি অধিবেশনে মঙ্গলবার স্থানীয় সময় বেলা 10টার কিছু পরে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সদর দপ্তরে পৌঁছালে তাকে স্বাগত জানান ইফাদের প্রেসিডেন্ট গিলবার্ট ফাউসন। এবারের অধিবেশনে মূল বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব নেতাদের সামনে তিনি তুলে ধরেন কৃষি অর্থনীতি সহ দেশের অগ্রগতির বিভিন্ন সূচক। We believe that in order to ensure resilience, investment in rural economy is a
key factor. This, we believe, cannot be achieved without global partnership and cooperation. এ সময় টেকসই গ্রামীণ অর্থনৈতিক অবস্থা সৃষ্টি করতে বিশ্ব নেতাদের আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান শেখ হাসিনা। The development partners have to be a little more generous in order to eliminate poverty and hunger. I would like to urge you to investing in sustainable rural economies. এছাড়া ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের জীবনমান উন্নয়নে টেকসই উপায় খুঁজে বের করতেও ইফাদ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান সরকার প্রধান শেখ হাসিনা। সময় সংবাদ, ইতালি। নিজস্ব ভূমি আছে অথচ বসত ঘর নেই। চাঁদপুরের হাজীগঞ্জে এমন গৃহহীনদের বসত ঘর নির্মাণ করে দিচ্ছেন বিত্তশালীরা। আর এমন মহতী কাজের উদ্দীপনা যোগাচ্ছে প্রশাসন। তবে সরকারি অর্থায়নেও গৃহহীনদের জন্য আরও গৃহ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে খুশি সুবিধাভোগীরা। ব্যতিক্রম এমন উদ্যোগ দেশের জন্য একটি রোল মডেল হতে পারে বলে মনে করেন জেলা প্রশাসন। ফারুক আহমেদের তথ্য এবং নাইমুল ইসলাম নীরবের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভিক্ষাবৃত্তি এবং অন্যের বাড়িতে কাজ করতেন মনোয়ারা বেগম। ছিল না মাথা গোজার ঠাঁই, তবে দিন পাল্টেছে মনোয়ারার। তিনি পেয়েছেন ঝকঝকে একটি নতুন বসতঘর। এই ঘরটি নির্মাণ করে দিয়েছেন এলাকার বিত্তশালীরা। সৌরবিদ্যুৎ সহ পেয়েছেন অন্যান্য সুবিধাও। হাজীগঞ্জের রাজারগাঁও ইউনিয়নের মুকুন্দসার গ্রামের মতো উপজেলার অন্য গ্রামে গৃহহীনদের জন্য বরাদ্দ হয়েছে এমন বসতঘর। আমি ভিক্ষা করতাম, ভিক্ষা করে আমি খাইতাম, পুত্রে মানুষ করছি। এতদিন আসিলাম মাইসে ঘর হেন আসিলাম, ঘর নাই, যাক কোন হাইয়া খুশি হয়েছি। গরিবের বাঁচক, সরকারের দেখ, আমরা আল্লাহর কাছে এই শুকুর। প্রশাসনের ডাকে সাড়া দিয়ে এলাকার বিত্তশালী লোকজন এসব বসতঘর নির্মাণ করে দিয়েছেন, এমনটি জানালেন জনপ্রতিনিধিরা। এই হাজীগঞ্জ থানা 12টি ইউনিয়ন পরিষদে আমরা গরিব দুঃখী যাদের ঘর নাই তাদেরকে আমরা ঘর দিচ্ছি। গৃহহীনদের জন্য শুধু গৃহ নির্মাণই নয়, তাদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে নানা উদ্যোগ নিয়েছে প্রশাসন। স্বাবলম্বী হয় সেজন্য আমরা তাদেরকে 12টি সরকারি বিভাগ কর্তৃক একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া হচ্ছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এমন নজির দেশের জন্য একটি রোল মডেল বলে জানালেন জেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। বাংলাদেশে প্রথম জনগণের সহযোগিতায় মানুষের স্বপ্ন একটি বাড়ি, সেই স্বপ্নটি মোটামুটি হলেও আমরা দরিদ্র পরিবারদের জন্য পূরণ করতে পারব। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় 3 ধাপে 217 জন গৃহহীনকে নতুন বসতঘর বরাদ্দ দেয়া হয়েছে। অন্যদের জন্য সরকারি অর্থায়নে আরো 200 বসতঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সময় সংবাদ, চাঁদপুর। বিস্ময়, স্বপ্ন, ব্যাকুলতা, স্মৃতিকাতরতার নামই কি ভালোবাসা নাকি অন্য কিছু? সংজ্ঞাহীন অজানা এক মোহে বুঁদ হয়ে থাকাই বোধহয় ভালোবাসা। জীবনের পরতে পরতে নানা আবেশে প্রেম ধরা দেয় ভিন্ন ভিন্ন রঙে। নানা রং ও বর্ণের এই ভালোবাসার গল্প থাকছে রাশেদ লিমনের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম ও মঞ্জুরুল ইসলাম। মন ছুঁয়েছে বহু আগে। রঙিন ফুলে বিনি সুতার মালাগাথার গল্পের শুরুটা তখনই। নীল আকাশে মেঘের ফেলায় শত রঙের স্বপ্ন বোনা। এই তো সেদিন, বছরও হয়নি, একে একে 2 প্রেমের নায়ে পাল তুলেছে সংসার। এ যেন একই ভালোবাসার অন্য নাম। বিয়ের পরে ভালোবাসাটা ঠিকই আছে এবং সেটার গভীরতা আরো বেড়েছে এবং সাথে সাথে রেসপন্সিবিলিটি, কেয়ারিং, শেয়ারিং এই জিনিসগুলো অ্যাড হয়েছে। এখন ততটা সংসারী হয়ে উঠতে পারি নেই। কোনো কিছু রান্না করলে অনেক অনেক ভালো বলে, তখন আর কি অনেক ভালো লাগে। ছোটখাটো জিনিসে ভালোবাসা আর কি খুঁজে পাওয়া যায়। এক পথে চলার অন্য মোড়ে নতুন বোধ ধরা পড়ে ভালোবাসার। যেখানে প্রত্যাশা প্রাপ্তির অঙ্ক কষলে হিসেব মিলবে না, সেখানে প্রেমের বাঁধন আঁকড়ে ধরে বোঝাপড়া কিংবা সমঝোতার মতো শব্দগুলো। দুইজনেরই কিন্তু অ্যাটেনশনটা পুরোপুরি ভাবে বাবুর দিকেই চলে যায়। তো তখন একটা বিশাল একটা চেঞ্জ আসে, তখন হয়তো বা ভালোবাসার রূপটাও চেঞ্জ হয়ে যায়। সবকিছু মিলেই হয়তো এই জায়গাগুলি একটু চেঞ্জ হয়েছে। বলবো না যে ঝগড়া হয় না বা কথা কাটাকাটি হয় না, সেটা না, সবই হয়, কিন্তু দিন শেষে আবার দুজনে এক। দিনে দিনে বদলে যায় সময়। একসাথে হয়তো 20টি বসন্ত পার করলেও ব্যাকুলতা কমে না প্রেমের। সময় অসময়ে শব্দ দিয়ে হয়তো বলা হয় না ভালোবাসি, তবে পায়ে পায়ে চলতে চলতে একটু ফিরে যাওয়া কিংবা ছোটখাটো খুনসুটি বলে দেয় এখনো ভালোবাসি। 15 বছর হয়ে যায়, 20 বছর হয়ে যায়, তখন তো আর সেই ফিলিংসটা হয়তো কমে যায়, কিন্তু কমে গেল সেটা অন্যভাবে প্রকাশ পায়। সে আমার জন্য ওয়েট করতেছে, আমার জন্য বসে রয়েছে, আমার জন্য একটা আলাদা হয়তো একটা মেনু করেছে। সেই ভালোবাসাটা এটার একটা বহিঃপ্রকাশ। দুজনের প্রতি দুজনের যে একটা শ্রদ্ধা, পারস্পরিক শ্রদ্ধা,
এই ব্যাপারগুলো থেকেই কিন্তু আসলে এই বয়সের ভালোবাসার প্রকাশটা। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে সে আমার প্রতি কতটা রেসপন্সিবল। যুগে যুগে খোলস বদলে অন্য রূপে হলেও একই মাদকতায় হাজির হয় এই প্রেম। সৃষ্টির শুরু থেকে আজ অবধি যেন একই ঘরে আছে মানুষ, একই প্রেম, একই বন্ধন, চলছে ভালোবাসাবাসী। যান্ত্রিক এই জীবনে এসেও বর্ণিল ভালোবাসা, মোহমায়ায় জীবনের বাঁকে বাঁকে রং বদলালেও ভালোবাসার আকুতি থাকে একই রকম তীব্র। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ভালোবাসা দিবসকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে বেড়েছে ফুলের বেচা বিক্রি। এই মুহূর্তে রাজধানীর শাহবাগে আছেন সহকর্মী হাজেরা শিউলি। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিউলি, কামরুল, আপনি জানেন যে আজ বিশ্ব ভালোবাসা দিবস এবং ফুল এবং ভালোবাসা যেন একই সুতোয় গাঁথা। আর এই বিশেষ দিনটিকে ঘিরেই আজ শাহবাগের রাজধানী সবচেয়ে বড় ফুলের বাজার অনেকটা মেলার রূপ নিয়েছে। ফুলে ফুলে তরুণ তরুণীরা জানান দিচ্ছে তাদের ভালোবাসার কথা। আর ভালোবাসা শুধু যে নানা বয়সী মানুষও এখানে আসছেন তাদের প্রিয় মানুষটির হাত ধরে। ভালোবাসা প্রকাশে ফুল ছাড়া যেন সেটা ঠিকভাবে ফুল বাদে অন্য কোনো কিছু দিয়ে যেন ভালোবাসার সঠিক রূপ প্রকাশ পায় না। তাই এখানে কিন্তু এই বিশেষ দিবসটি ঘিরেই গতকাল থেকেই ফুল ব্যবসায়ীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন, যেহেতু গতকাল ছিল পহেলা ফাল্গুন, ঋতুরাজে বসন্তের প্রথম দিন। তাই গতকাল থেকে এখানে দেশের নানা প্রান্ত থেকে ফুল নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। এবং আজকে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে গোলাপের, এবং এক একটি গোলাপ বিক্রি হচ্ছে 30 থেকে 80 টাকায়। এছাড়া মেয়েদের ফুলের তাজ, যেটি মাথায় পরে থাকে, খোপায় ফুল গুজে মেয়েরা আজকে বাহারি পোশাক পরে তাদের প্রিয় মানুষটিকে নিয়ে ঘুরবেন, বেড়াবেন এবং তারা তাদের ভালোবাসা বিনিময় করবেন। তাই এখানে তারা আসছেন, কেউ বা কিনছেন জারবেরা, গাঁদা, গলায় মালাও পরবেন অনেকে, তাছাড়া খোপায় পরবেন অনেকেই গোলাপ, জারবেরা সব বিভিন্ন ধরনের ফুল। তাই বাহারি ফুলের পসরা এখানে বসেছে এবং নানা বয়সী মানুষ আসছেন ফুল কিনতে। এবং ব্যবসায়ীরা জানিয়েছেন যে গতকালও তাদের বেশ ভালোই বিক্রি হয়েছে এবং এখানে প্রায় 50টির মতো ফুলের দোকান রয়েছে এবং তারা আশা করছেন যে বেলা যত গড়াবে তাদের ফুল বিক্রিও তত বেশি বাড়বে। এছাড়া এখানে এই যে আজকের এই শাহবাগ ছাড়াও কিন্তু আগারগাঁও ফুলের যে স্পট আছে সেখানেও কিন্তু সকাল থেকে ফুল বিক্রি হচ্ছে এবং বলা যায় পুরোদমে ফুলের বিক্রি। তো বেলা যত গড়াবে তত ফুলের বিক্রিও তত বাড়বে বলে তারা আশা করছেন। এখানে কিন্তু শুধু দেশি ফুল নয়, বিদেশি নানা রকমের ফুলও কিন্তু এসেছে, যেমন চীনা গোলাপের বেশ চাহিদা রয়েছে এবং সবচেয়ে বেশি গোলাপ বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতা। কামরুল, এই ছিল আমার কাছে এখনকার মতো শাহবাগ থেকে ফুল বেচা কেনার সর্বশেষ তথ্য। ভালোবাসা দিবসকে কেন্দ্র করে বেড়ে গেছে ফুলের বেচা বিক্রি। রাজধানীর শাহবাগ থেকে সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী হাজেরা শিউলি। উৎসবের দিনকে ঘিরে প্রতিবারের মতো এবারও রং বেরঙের সাজে বইমেলায় এসেছেন সাধারণ মানুষ। সাজসজ্জায় কাব্যিকতা থাকলেও কবিতার বইয়ে পাঠকের আগ্রহ অনেক কম বলে জানালেন প্রকাশকরা। চিন্তার গভীরতা কমে যাওয়ায় গল্প উপন্যাসের প্রতিযোগিতায় কবিতা পিছিয়ে পড়ছে বলে মনে করেন পাঠকরা। উৎসব আর কাব্যচর্চা বাংলার মানুষের ঐতিহ্যেরই ধারা। বসন্ত আর ভালোবাসা দিবস পরপর 2 দিন হওয়ায় সাজের কমতি ছিল না বইমেলায়। বসন্তকে ঘিরে বাসন্তী রঙের সাজ, মাথায় ফুলের তোড়া সহ নানা রঙের পোশাকে একাকার হয়ে যায় মেলা। কবিতার বইয়ে হাত রেখে অনুভূতি প্রকাশ করতে ভুলেননি মেলায় আসা নবযুগলরা। তুই যে আমার মিষ্টি মধুর স্বপ্নে ঘেরা আকাশটা, তুই যে আমার ভোরের ওই চায়ের কাপের উষ্ণতা। কবিতা আমাদের জীবনে খুবই অপরিহার্য, আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য। চিন্তার মনন না ঘটা ও লেখায় আকুলতা কম থাকায় কবিতা দিনে দিনে ম্রিয়মান হয়ে উঠছে বলে মনে করেন পাঠকরা। কবিতা যখন আমরা পড়ি তখন কবিতার মিনিং শর্টে লেখা থাকে, ওটা ডিটেলস ব্যাখ্যা করে তারপর পড়তে পারলে কবিতাটা ভালো বোঝা যায়। আমরা বই তো কিনি অন্যজনের কাছ থেকে শুনে যে কোন বইটা ভালো কোন বইটা খারাপ, তো এমন কোনো বই পাই মানে বইয়ের কথা শুনিনি যেটা কেনা উপযোগী মনে হয়েছে আমার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন তেন প্রকাশ ও লেখায় গুণগত মান না থাকায় বর্তমান দশক কবিতার পক্ষে নয়। তাই নতুন কবিতা পাঠকদের আকর্ষণ করছে না বলে মনে করেন কবিরা। একটা সময় ছিল যে মানুষ কবি ছিল, কবিতা লিখতো, কবিতার ব্যাপারে মানুষের একটা প্রচন্ড রকমের হৃদয়ের টান ছিল। সোশ্যাল মিডিয়াতে এখন প্রচুর কবিতা লেখালেখি পোস্ট হয়, মানুষ মনে করে ওইখানেই তো পড়তে পারছি, আমার একটা বই কিনে পড়ার কি দরকার। কবিতার জন্য আসলে সময়টা খুব ইম্পর্টেন্ট। মানে কবিরা তো তার সময়ের কথা বলে, কবিতার ভিতর দিয়ে দ্রোহ প্রতিবাদ এসব বের হয়ে আসে। কবিতার বইয়ের কাটতি যেমন কম, তেমনি আলাদাভাবে হিসেব করলে লোকসানও গুনতে হয় প্রকাশকদের। গত কয়েক বছর ধরে এমন কোনো কবিতার বই বের করতে পারিনি যে কবিতার বইয়ে লগ্নিটা ফেরত নিয়ে আসতে পেরেছি। গদ্যটা যত সহজভাবে মানুষ বুঝতে পারে এবং পড়তে পারে, কবিতাটা পড়তে হলেও সেই ছন্দ মিলিয়ে পড়তে হবে মানুষ, এই জন্য কবিতা আমার মনে হয় কম। এবারের মেলায় এখন পর্যন্ত 500টি কবিতার বই বের হয়েছে, যার মধ্যে 13তম দিনে 57টি বই বের হয়। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জের যমুনা নদীর পশ্চিম পারে বঙ্গবন্ধু সেতুর কোল ঘেঁষে গড়ে ওঠা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বঙ্গবন্ধু যমুনা ইকো পার্ক এখন জেলার বিনোদন প্রেমীদের প্রধান বিনোদন কেন্দ্র। সবুজে ঘেরা এই ইকো পার্কটিতে সৌন্দর্য থাকলেও রয়েছে নানা অব্যবস্থাপনা। যথাযথভাবে অবকাঠামো নির্মাণ করা হলে ভ্রমণ বিলাসীদের কাছে হয়ে উঠতে পারে অন্যতম দর্শনীয় স্থান। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু আর যমুনা নদীর কোল ঘেঁষে বিশাল এলাকা জুড়ে গড়ে উঠেছে বঙ্গবন্ধু যমুনা ইকো পার্ক। এখানে বিভিন্ন প্রকার ফলজ, বনজ ও ঔষধি গাছের সমারোহে গড়ে তোলা হয়েছে পার্কটি। এছাড়াও এখানে রয়েছে বানর, খরগোশ সহ বিভিন্ন প্রকার পশু পাখি, রয়েছে ঝাউ বাগান। প্রতিদিন টিকিটের বিনিময়ে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এটি দর্শনার্থীদের জন্য খোলা থাকে। শীত মৌসুমে দেশের বিভিন্ন স্থান থেকে পরিবার পরিজন নিয়ে দর্শনার্থীরা বিনোদনের জন্য বেড়াতে আসছে এখানে। পাখিগুলো অতিথি পাখি আর কি, যেটা কলকাকুলিতে আর কি এই বঙ্গবন্ধু ইকো পার্ক আরো একটা সৌন্দর্য আর কি গড়ে উঠেছে। আমি এখানে খরগোশ দেখছি, বানর দেখেছি, হরিণ দেখেছি, সব দেখেছি। ইকো পার্ক এটি খুবই সুন্দর জায়গা, এটি আমার খুব ভালো লেগেছে। তবে পার্কটিতে খাবারের ক্যান্টিন ও বিশ্রামের ব্যবস্থা না থাকায় পরিবার পরিজন নিয়ে অনেকটা অসুবিধায় পড়তে হয় দর্শনার্থীদের। এখানে খাওয়ার জন্য সেরকম কোনো ভালো রেস্টুরেন্ট নেই, সেটা যদি ভালো হতো তো বাচ্চা কাচ্চা নিয়ে এসে অনেক যারা যারা বেড়াতে আসে, ভ্রমণে আসে, খুব আনন্দ পেত। ওয়াচ টাওয়ার বা গেস্ট হাউস, বিভিন্ন ফুলের বাগান যদি তারা কর্তৃপক্ষ, তাহলে আমরা আরো বিনোদন পাতাম। রাস্তাঘাটের পরিস্থিতি তেমন ভালো না আর কি, চারপাশে যে আমরা ঘুরে দেখবো সেটাও তেমন কোনো ভালো না। পার্কটির সৌন্দর্য বৃদ্ধি সহ আরো কিছু অবকাঠামো তৈরি করা হলে সরকারের রাজস্ব বৃদ্ধির পাশাপাশি এটি হতে পারে দেশের অন্যতম দর্শনীয় স্থান বলে মনে করেন সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির এই নেতা। আশা করি অতি শীঘ্র এই বঙ্গবন্ধু ইকো পার্ককে সমৃদ্ধ এবং উন্নত করে একটি জাতীয় মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের তরফ থেকে উদ্যোগ গ্রহণ করা হবে। অবশ্য পার্কটি আরো আকর্ষণীয় করে তুলতে নানা পরিকল্পনার কথা জানালেন পার্কের দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তা। পিকনিক স্পট, গাড়ি পার্কিং এর রাস্তা, রেস্ট হাউস, কটেজ, এই সব বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখেছি। এগুলো বাস্তবায়ন হলে বঙ্গবন্ধু ইকো পার্ক আরো সুন্দর ভালো হবে। 2008 সালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারে 600 একর জমির ওপর প্রাকৃতিক শোভামণ্ডিত পরিবেশে গড়ে তোলা হয় এই ইকো পার্কটি। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। 2021 সালে উন্নত বাংলাদেশ গড়তে জ্বালানি খাতকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেট ভবনে 3 দিনব্যাপী 18তম নবায়নযোগ্য জ্বালানি সম্মেলন ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। সৌরশক্তি, বায়োগ্যাস সহ অন্যান্য বিকল্প জ্বালানি ব্যবহার করে আলো সরবরাহ, গাড়ি চালানো, রান্না সহ বিভিন্ন কাজের প্রদর্শনীতে অংশ নেয় 25টি প্রতিষ্ঠান। আয়োজকরা জানান, এ ধরনের শক্তি পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অন্য বক্তারা সরকারি পৃষ্ঠপোষকতার প্রতি গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি উচ্চতর শিক্ষা ও গবেষণার প্রতিও গুরুত্ব আরোপ করেন। উন্নত দেশ হিসাবে আমাদের অবস্থান নিতে হলে এখনই আমাদের জ্ঞান বিজ্ঞানে কিছু কিছু দূরদর্শিতার পরিচয় দিতে হবে। এই জন্য আমি আমাদের ইয়াঙ্গার জেনারেশনকে আহ্বান জানাচ্ছি
তারা এগিয়ে আসতে অবশ্যই আমরা এগুলো অর্জন করতে পারবো। আন্তর্জাতিক নিয়ম নীতি অনুসরণ করে ওষুধ উৎপাদন করতে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মুস্তাফিজুর রহমান। গতকাল রাজধানীর একটি হোটেলে জীবাণুবিজ্ঞান ও বন্ধ্যাত্ব বিষয়ক ওষুধ তৈরি প্রক্রিয়া সম্পর্কিত এক কর্মশালায় একথা বলেন তিনি। এ সময় তিনি জানান, সামর্থ্যের মধ্যে মানসম্মত ওষুধ সবার হাতে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। কর্মশালায় প্রধান নিবন্ধ পাঠ করেন যুক্তরাষ্ট্রের গবেষক রাধা কৃষ্ণ শ্রীমতী। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওষুধ শিল্প সমিতির মহাসচিব শফিউজ্জামান সহ বিভিন্ন ওষুধ শিল্প প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ওষুধ প্রশাসন অধিদপ্তরে লোকবলের কিছুটা ঘাটতি আছে। আমরা সরকারের কাছে প্রস্তাব দিয়েছি 2227 জন লোক নিয়োগের জন্য। সামর্থ্যের মধ্যে মানসম্মত ওষুধ আমরা যেমন দেশের সকল জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে চাই, তেমনি আন্তর্জাতিক আইন মেনে আমরা ওষুধ রপ্তানিতে রোল মডেল হতে চাই। রংপুরের পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে চলছে 3 দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। এই মুহূর্তে মেলা চত্বরে আছেন রিপোর্টার রতন সরকার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রতন। সবুজ, ধন্যবাদ। আজ এই মেলার আসলে তৃতীয় এবং সমাপনী দিন। আজ বিকেল 4টার মধ্যেই এই মেলাটি শেষ হয়ে যাবে এবং পুরস্কার বিতরণী আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই 3 দিনের এই মেলা শেষ হয়ে যাবে। মেলার উদ্দেশ্য আসলে ছিল সরকারের যে সমস্ত সেবাদানকারী প্রতিষ্ঠান সরকারের সঙ্গে কাজ করে, পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে শুরু করে অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম কিভাবে তারা ডিজিটালাইজ করছে, ডিজিটাল পদ্ধতিতে কিভাবে কেমন করে সেবা প্রদান করছে, মূলত এই বিষয়গুলোকে তুলে ধরার উদ্দেশ্য থেকেই এই মেলার আয়োজন করেছিল রংপুরের জেলা প্রশাসন। এই উদ্যোগ কিন্তু প্রতিবারের মতো এবারও প্রতি বছর এই মেলাটি হয়ে আসে রংপুরের এই স্থানে। আমরা দেখেছি যে এখানে 66টি স্টলে তাদের সেবা, বিশেষ করে তাদের যে সেবা সংক্রান্ত যে বিষয়গুলো আছে এসব তারা প্রদর্শন করছে। আমরা আসলে একটি বিষয় দিয়ে বিষয়টিকে পুরোটি জানিয়ে নিতে চাই যে এখানে যেমন জনশক্তি রপ্তানি কার্যক্রম বাংলাদেশে আছে, অর্থাৎ বিদেশে শ্রমিক পাঠানো দিয়ে একটি বড় রেমিটেন্স বাংলাদেশের অর্জন হয়ে থাকে, অন্যতম একটি বৈদেশিক আয়ের খাত। সেই খাতটি আসলে রংপুর অঞ্চলে খুবই দারিদ্র পীড়িত হলেও এই অঞ্চলে কিন্তু সেটি খুবই সামান্য লোকজন, যেটি 0.04% মানুষ এখানকার আসলে বিদেশে যেত, সেটিকে আরো কিভাবে ডিজিটালাইজড করে এবং খুব সহজেই এটিকে দক্ষ শ্রমিক নির্ধারণের ক্ষেত্রে তৈরি করার ক্ষেত্রে যে উদ্যোগটি এখন নেওয়া হচ্ছে সে ব্যাপারে আমরা কথা বলবো রংপুরের জনশক্তি কর্মসংস্থানের সঙ্গে কাজ করছেন ট্রেনিং টেকনিক্যাল ইনস্টিটিউটের পরিচালক। আমরা খুব সংক্ষেপে একটু জেনে নেব। আচ্ছা, জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক পরিচালিত রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয় এবং 21টি কোর্সের মাধ্যমে আগে প্রি ডিপার্চার প্রশিক্ষণ, প্রাক বহিরগমন প্রশিক্ষণ, অভিবাসী কর্মীরা বিদেশে গিয়ে যে নিরাপত্তা অভাব বোধ করে সেটার উপর প্রশিক্ষণ প্রদান করা হয় যাতে তারা নিরাপদে এবং কোনোভাবেই যাতে প্রতারিত না হয়। এখন এই প্রশিক্ষণটা রংপুরেও প্রদান করা হচ্ছে। আসলে আমাদের একটু সময় স্বল্পতার কারণে আমরা তো এভাবেই আসলে প্রত্যেকটি সরকারের সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের কাজের পরিধিগুলো তুলে ধরছে এই মেলার মাধ্যমে। রংপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে 3 দিনব্যাপী যে ডিজিটাল উদ্ভাবনী মেলা চলছে সেই মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী রতন সরকার। ব্রাহ্মণবাড়িয়া চলছে 3 দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। গতকাল জেলার নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ উবাইদুল মুক্তাদির চৌধুরী। পরে তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় জেলা প্রশাসক রেজাউনুর রহমান, পৌর মেয়র নায়ার কবির সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেলায় প্রায় 50টি স্টল অংশ নিয়েছে। মেলা শেষ হবে আগামী বৃহস্পতিবার। বাংলাদেশের সুদৃঢ় ভিত্তি
আরএকে পেইন্টস লিমিটেডের বার্ষিক ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় প্রতিষ্ঠানের ব্যবসায়িক অংশীদারদের সফলতা ও স্বীকৃতি প্রদান উপলক্ষে আয়োজিত পাওয়ার অব পারফরমেন্স অনুষ্ঠানে তাদের বিশেষ সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়। এ সময় আরএকে পেইন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামার উজ্জামান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতির খবর। চলে যাচ্ছি ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। দর্শক, লেনদেনের প্রথমে দেখে নেব সূচকের অবস্থান। এই মুহূর্তে তিনটি সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন হচ্ছে এবং ডিএসসি এক্স ইন্ডেক্স এই মুহূর্তে প্রায় 35.20 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 6123 পয়েন্ট এবং ডিএসসি এস ইন্ডেক্স এই মুহূর্তে 8 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1430 ইন্ডেক্স এই মুহূর্তে অবস্থান করছে 2258 পয়েন্টে, বেড়েছে 12 পয়েন্ট। এখন পর্যন্ত টাকার অঙ্কে লেনদেন হয়েছে 222 কোটি টাকার শেয়ার এবং লেনদেনকৃত শেয়ারের মধ্যে দাম বেড়েছে 223টির, দাম কমেছে 65টির এবং দাম অপরিবর্তিত আছে 30টি কোম্পানির শেয়ারের দর। এখন দেখে নেব টপ 20 তালিকায় শেয়ার কোম্পানিগুলোর অবস্থান। প্রথমেই তালিকার 1 নম্বরে রয়েছে লঙ্কা বাংলা ফাইন্যান্স। এই মুহূর্তে এই কোম্পানির প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে 40 টাকা 70 পয়সা এবং সর্বোচ্চ দর উঠেছিল 41 টাকা 20 পয়সা পর্যন্ত। দ্বিতীয় নম্বরে ফুয়াং ফুডের প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 20 টাকা 70 পয়সা এবং সর্বোচ্চ দর উঠেছিল 20 টাকা 70 পয়সা পর্যন্ত। তৃতীয় নম্বরে রয়েছে অগ্নি সিস্টেমস লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে 23 টাকা 50 পয়সা এবং সর্বোচ্চ দরও এই 23 টাকা 50 পয়সা পর্যন্তই উঠেছিল আজকে এখন পর্যন্ত। চতুর্থ নম্বরে রয়েছে জেনারেশন নেক্সটের প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 9 টাকা 70 পয়সা এবং সর্বোচ্চ দর উঠেছিল 9 টাকা 90 পয়সা পর্যন্ত। পঞ্চম অবস্থানে আছে কেয়া কসমেটিক্স লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ার এখন পর্যন্ত লেনদেন হচ্ছে 10 টাকা 90 পয়সা এবং সর্বোচ্চ দরও 10 টাকা 90 পয়সা পর্যন্তই উঠেছিল। এরপরে রয়েছে বেক্সিমকো ফার্মা। এই কোম্পানির প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে 112 টাকা এবং সর্বোচ্চ দর উঠেছিল 112 টাকা 40 পয়সা পর্যন্ত। এরপরে সপ্তম নম্বরে রয়েছে ফুয়াং সিরামিক্সের প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 18 টাকা এবং সর্বোচ্চ দরও এখন পর্যন্ত 18 টাকা পর্যন্তই উঠেছিল। এর পরের অবস্থানে রয়েছে মন্নু সিরামিক্সের প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 129 টাকা 70 পয়সা এবং সর্বোচ্চ দর উঠেছিল 132 টাকা 30 পয়সা পর্যন্ত। তালিকার 9 নম্বরে রয়েছে মার্কেন্টাইল ব্যাংক। এই কোম্পানির প্রতিটি শেয়ার এখন লেনদেন হচ্ছে 24 টাকা 80 পয়সা এবং সর্বোচ্চ দর উঠেছিল 25 টাকা পর্যন্ত। তালিকার 10 নম্বরে রয়েছে বিডিকমের প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 29 টাকা 90 পয়সা এবং সর্বোচ্চ দর উঠেছিল 30 টাকা 20 পয়সা পর্যন্ত। দর্শক, আমরা দেখে নিলাম টপ 20 তালিকার প্রথম 10টি শেয়ারের এই মুহূর্তের লেনদেন পরিস্থিতির খবর। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তরঙ্গের উচ্চ মূল্যের কারণে 4Gতেও মিলবে না পূর্ণ সুবিধা, শুধু রাজস্ব আদায়কে গুরুত্ব দিলে অধরাই থেকে যাবে স্বপ্ন, আশঙ্কা বিশেষজ্ঞদের। রংপুরের সাথে রাজধানীর রেল যোগাযোগের বেহাল দশায় ক্ষোভ, 18 মার্চের মধ্যে ট্রেনের সংখ্যা না বাড়ালে অবরোধের ঘোষণা। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু যমুনা ইকো পার্ক এখন জেলার প্রধান বিনোদন কেন্দ্র, বিভিন্ন অব্যবস্থাপনার অভিযোগ। প্রশাসনের সহযোগিতায় চাঁদপুরের হাজীগঞ্জে গৃহহীনদের বসত ঘর নির্মাণ করে দিচ্ছেন বিত্তশালীরা, সরকারি অর্থায়নেরও উদ্যোগ। এবং শতরঙে বোনার স্বপ্নে উদযাপিত হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস, রাজধানী সহ সারা দেশে বেড়েছে ফুলের বেচাবিক্রি। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।